শহরটি অনেক পুরনো, ভাঙাচোরা ইটের ভবন আর ঝোপঝাড়ে ঘেরা। দিনের বেলা মানুষজন সেখানে ব্যস্ত, দোকানপাটে হট্টগোল, ওয়াইপথে লোকজনের হেঁটে চলা, সবই স্বাভাবিক। কিন্তু রাত নামতেই সবকিছু বদলে যায়। শহরের একাংশ যেন অন্য কোনো জগতে চলে যায়। বাতাসে অদ্ভুত গন্ধ ভেসে আসে, আর ছায়ার আকার অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যায়। সেই শহরের একটি রাস্তা নিয়ে মানুষের ভয় সারা শহর জুড়ে ছড়িয়ে আছে। মানুষ তাকে ডাকত অভিশপ্ত রাস্তা। শোনা যায় বহু বছর আগে এই রাস্তার এক অংশে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। বাস উল্টে প্রায় 40 জন মানুষ মারা যায়। তবে কাহিনীটি এখানেই শেষ হয় না। যাদের মৃত্যু হয়েছিল তারা যেন রাস্তাটিতে থেমে যায়নি। রাতের অন্ধকারে তারা আবার ফিরে আসে। কেউ কেউ দাবি করে সেই আত্মারা এখনও রাস্তায় ঘুরে বেড়ায়। এই গল্পের কেন্দ্রে আছে 5 জন বন্ধু। রাহুল সাহসী, কিন্তু ভেতরে ভয় লুকিয়ে রাখে। সুমন মজা করা আর হেসে খেলে বিশ্বাস করে, সবকিছুই ঠাট্টা। নাজিম বই পড়া ছেলে, ভূত প্রেতকে বিশ্বাস করে না। অর্পিতা রহস্যময় জিনিসে আগ্রহী একমাত্র মেয়ে। তুষার চুপচাপ স্বভাব, কিন্তু ভীতু। একদিন রাতে তারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। বাতাসে এক অদ্ভুত শীতলতা, যেন কোনো পূর্বাভাস দিচ্ছে। হঠাৎ আলোচনায় আসে অভিশপ্ত রাস্তার গল্প। দোকানের বৃদ্ধ লোকটি কাঁপা গলায় বলল, বাবারা, ওই রাস্তা রাতে কেউ যেও না। ওখানে মানুষ নয়, অন্য কিছু ঘুরে বেড়ায়। রাহুল হেসে বলল, কাকু, এসব গুজব। আমরা গেলে প্রমাণ করব কিছু নেই। ওর পিতার চোখ জ্বলে উঠল কৌতূহলে। হ্যাঁ, আমাদের নিজের চোখে দেখতে হবে। তুষার কাঁপতে কাঁপতে বলল, পাগল নাকি তোমরা? লোকজন তো বলে ওখান থেকে ফেরার পর কেউ আগের মতো থাকে না। তবে বাকি 4 জনের উৎসাহে তুষারও রাজি হয়ে গেল। ঠিক হলো, আজ রাতেই তারা যাবে অভিশপ্ত রাস্তায়। মধ্যরাত পেরোতেই তারা বেরিয়ে পড়ল। আকাশে পূর্ণিমার চাঁদ, তবে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। রাস্তার শুরুতেই অস্বাভাবিক ঠান্ডা, বাতাস যেন স্থির, কেবল তাদের পদধ্বনি শোনা যায়। সুমন মজা করতে শুরু করল, দেখো তো, ভূত আসছে নাকি? কিন্তু হঠাৎ রাস্তার বাতি নিভে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। তাদের শোনা গেল ফিসফিসানি, যেন কেউ খুব কাছে ডাকছে। অর্পিতা কেঁপে উঠল, তুমি কি শুনলে? কেউ আমাকে ডাকছে। রাহুল জোরে বলল, কেউ নেই, কল্পনা করছো। হঠাৎ তুষার চিৎকার করে বলল, ওটা ওটা মানুষ নয়। রাস্তার কোণে দেখা গেল এক লম্বা কালো ছায়ামূর্তি। মুখ দেখা যাচ্ছে না, শুধু ফাঁপা দুটি চোখ অন্ধকারে জ্বলছে। সবাই নীরব। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগোতে শুরু করল। তাদের পায়ের তলে জমি যেন কেঁপে ওঠে। রাহুল বলল, দৌড়াও। কিন্তু দৌড়ানোর আগে ছায়ামূর্তিটা এমনভাবে গর্জন করল যেন বাতাস কেটে গেছে। তাদের চারপাশ অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে উঠল, ফিরে যাও, ফিরে যাও। নাজিম ভীতির মধ্যে জোরে বলল, আমরা এখনো শুরুর অংশে, আমাদের পিছন দিকে ফিরে যাওয়া উচিত। কিন্তু তুষার পিছনে তাকিয়ে চিৎকার করে ফেলল, আমরা একা নই, ওরা আমাদের দেখছে। অর্পিতা রীতিমতো ধাক্কা খেয়েছিল। হঠাৎ তার চোখে দেখা গেল আরেকটি ছায়ামূর্তি। এটি মানুষের চেহারার মতো, কিন্তু মুখ জ্বলজ্বল করছে অন্ধকারে। হাসি নেই, কেবল ভয়। রাহুল বলল, আমরা একসাথে থাকি, একে অপরের হাত ধরো। তারা সবাই একে অপরের হাত ধরল। তারপর হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে লাগলো। বাতাসের সাথে এক অদ্ভুত গন্ধ, মরিচা মাখা লোহার মতো। রাস্তায় বাতি একবার জ্বলে উঠল, তারপর নিভে গেল। মুহূর্তের জন্য তারা সবাই দেখতে পেল রাস্তার চারপাশে বহু ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সবকিছু অন্ধকার, কিন্তু তাদের চোখে প্রতিটি ছায়ার চোখ যেন জ্বলজ্বল করছে। সুমন কান্নার মতো আওয়াজ করে বলল, আমরা এখন কি করব? রাহুল কণ্ঠ চেপে বলল, চল এগোই, যদি পিছনে ফিরে যাই তারা ধরবে। এভাবে তারা ধীরে ধীরে রাস্তার মধ্যে ঢুকল। প্রতিটি পদক্ষেপে অনুভূত হচ্ছিল ভয়। রাস্তাটি দীর্ঘ এবং স্থির। অর্পিতা ফিসফিস করে বলল, ওরা আমাদের দেখছে, ওরা আমাদের ডাকছে। ঠিক তখনই রাস্তার এক কোণে হঠাৎ আলো জ্বলে উঠল। তারা দেখতে পেল এক প্রাচীন পাইচারি ঘর। দরজা অর্ধেক খোলা, ঘরের ভেতর অদ্ভুত আলো আর ছায়ার খেলা। নাজিম বলল, আমরা কি সেখানে ঢুকব? রাহুল চুপচাপ তাকিয়ে থাকল। হঠাৎ তার মনে হলো এই ঘর তাদের উদ্দেশ্য নয়, বরং এই রাস্তায় তাদের ধ্বংসের জন্য অপেক্ষা করছে। রাস্তায় আরও অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা জানে না তারা কিভাবে এই অভিশপ্ত রাস্তার ফাঁদ থেকে বেরোবে। এভাবেই শুরু হলো তাদের রাত, যেখানে প্রতিটি মুহূর্ত ভয়ের সাথে ভরা। পাইচারি ঘরের দরজা অর্ধেক খোলা, ভিতর থেকে এক অদ্ভুত আলো ফুটছে।
বন্ধুরা একে অপরের দিকে তাকালো, কেউ বলল না কিছু। চোখে চোখ রাখার সাহসও ছিল না। সেই ঘর যেন তাদের চোখে এক ভয়ঙ্কর আহ্বান পাঠাচ্ছিল, অন্তর দেশে ঢুকো। রাহুল সাহসী হলেও ভেতরে ভয়কে লুকিয়ে রাখছে, ধীরে ধীরে এগোতে শুরু করলো। অর্পিতা তার পাশে এগোলো, তুষার পেছনে আটকে। সুমন চেষ্টা করলো হাসি দেখাতে, কিন্তু তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছিল। নাজিম চুপচাপ, হাতে থাকা লাইট জোরে ধরে। ঘরে ঢুকতেই তারা দেখতে পেল মাটিতে রক্তের দাগ, কিন্তু শুকনো, বছর 2 বা 3 পুরনো। ঘরের দেওয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন, যেমন কেউ অতিপ্রাকৃত শক্তি দ্বারা আঁকেছে। বাতাসে এক অদ্ভুত গন্ধ, মরচে মাখা লোহার মতো। হঠাৎ ঘরের এক কোণ থেকে ফিসফিসানি শোনা গেল, তোমরা এখানে কেন? সবাই স্থির হয়ে গেল। শব্দ যেন সরাসরি তাদের মনে ঢুকে ভয় ছড়াচ্ছে। এটা এটা কি কোনো কল্পনা? তুষার কণ্ঠে বলল, না, আমরা সবাই এটা শুনছি। চল, বের হও। কিন্তু বেরোনোর পথ খুঁজতে গিয়ে তারা দেখল ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে। দরজায় লক নেই, তবুও দরজা যেন শক্ত করে বদ্ধ। তারা ধাক্কা দিলেও দরজা নড়েনি। অপরদিকে ঘরের ভিতর ছায়া অদ্ভুতভাবে গড়াগড়ি খাচ্ছে। রুমের অন্ধকারে অচেনা মুখ, দীর্ঘ হাত, অদ্ভুত শরীরের আকৃতি, সবকিছু যেন জীবন্ত। সুমন চিৎকার করে বলল, আমরা কি একা নই? ওরা ওরা এখানে। ঠিক তখনই রাহুল দেখতে পেল 2 ছায়ামূর্তি ঘরের এক পাশ থেকে এগোচ্ছে। এগুলো মানুষের মতো, কিন্তু চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। প্রতিটি ধাপের সাথে মাটির ফাঁপা শব্দ, যেন হাড় কেঁপে যাচ্ছে। অর্পিতা কাঁপতে কাঁপতে বলল, আমরা বাইরে যাই। রাহুল দরজার দিকে ছুটে গেল। দরজা হঠাৎ কেঁপে উঠল, তারপর ধীরে সুস্থে খুলে গেল। তারা সবাই বেরিয়ে পড়ল, কিন্তু রাস্তা আগে মতো ছিল না। চারপাশে কুয়াশা ঘন, বাতাস ভারী, ছায়ামূর্তিগুলো তাদের অনুসরণ করছে। প্রতিটি ধাপের সাথে ফিসফিসানি, ফিরে যাও, ফিরে যাও। হঠাৎ নাজিম থেমে গেল। সে দেখল রাস্তার পাশে একটি পুরনো কূপ। কূপের মুখ অন্ধকারে ঢাকা। অদ্ভুত এক আওয়াজ, জলের মতো, কিন্তু ভীতিকর। আমরা কি কূপের কাছে? তুষার ভয়ভীতু কণ্ঠে বলল। রাহুল বলল, চুপ করো, আমরা যদি শান্ত থাকি হয়তো ওরা আমাদের ধরবে না। কিন্তু তখনই ছায়ামূর্তিগুলো দ্রুত এগিয়ে আসে। একটি ছায়া সুমনের দিকে ঝাঁপ দেয়। সুমন চিৎকার করে পিছনে লাফ দিল। সে জানল যদি ছায়া স্পর্শ করে তবে সে আর আগের মতো থাকবে না। অর্পিতা রাহুলের হাত ধরে চিৎকার করে বলল, দৌড়াও, একসাথে। তারা দৌড়াতে শুরু করল, ছায়া তাদের পিছনে। প্রতিটি ধাপের সাথে ছায়াগুলো আরও ঘন হয়ে যায়। হঠাৎ রাস্তার এক মোড়ে দেখা গেল একটি পুরনো ভাঙাচোরা ভবন। ভবনের জানালা থেকে হালকা আলো ফুটছে, কিন্তু ভেতরে কেউ নেই। ওখানে ঢুকি, রাহুল বলল, অথবা আমরা এখানে মারা যাব। তুষার কাঁপতে কাঁপতে বলল, ওখানে কি নিরাপদ? রাহুল কিছু বলল না। তারা ভবনের ভিতরে ঢুকে পড়ল। ভেতরে অদ্ভুতভাবে ঠান্ডা, কিন্তু কোনো ছায়া নেই। অদ্ভুতভাবে তারা একটু শান্ত বোধ করল, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ জানালা দিয়ে এক ছায়া ঢুকে পড়ল এবং একটি উচ্চ আওয়াজ, তোমরা আমার রাস্তায় প্রবেশ করেছ। ঘরের প্রতিটি দেওয়ালে ধ্বনিত হলো। বন্ধুরা একসাথে চিৎকার করে উঠল। তারা বুঝতে পারল এই অভিশপ্ত রাস্তার সত্যিকারের অভিশাপ শুরু হয়েছে। রাত্রি গভীর, রাস্তার কুয়াশা অন্ধকারে মিশেছে এবং ছায়ামূর্তিগুলো একে একে তাদের চারপাশে ঘুরতে শুরু করল। প্রতিটি মুহূর্তে ভয় বেড়েই চলেছে। পরের সকালে ভয় এবং নিঃশ্বাসের সাথে রাতের অভিজ্ঞতা বন্ধুরা এখনও ভুলতে পারছিল না। রাস্তায় যে ছায়ামূর্তিগুলো তাদের ঘিরেছিল, তাদের চোখে এখনও ধূসর অন্ধকারের মতো ঝাপসা। তারা জানত শুধুই দৌড়ে বা লুকে কোনো সমাধান পাওয়া যাবে না। এই অভিশপ্ত রাস্তার রহস্য জানতেই হবে। রাহুল প্রস্তাব দিল, আমরা কাউকে খুঁজে বের করি যে এই রাস্তার ইতিহাস জানে। হয়তো আমরা জানলে কিভাবে বাঁচা সম্ভব। অর্পিতা উৎসাহী কণ্ঠে বলল, হ্যাঁ, আমরা শুধু ভয়ের কাছে হার মানতে পারি না, আমাদের জানতে হবে সত্য। তাদের একটি পরিচিত বৃদ্ধ লোক মনে পড়ল, শহরের প্রাচীন বাজারের পাশে। তাকে সবাই কাকু বলে ডাকত। লোকটি বহু বছর এই শহরে বসবাস করছে এবং এমন রাস্তার অনেক গোপন কাহিনী জানে। বৃদ্ধের ছোট্ট কুটিরে পৌঁছে তারা কাকুর কাছে গেল। কাকু চশমার পেছনে লুকানো চোখ দিয়ে তাদের দেখল। তোমরা ওই রাস্তার কথা শুনে এসেছ? সবার কণ্ঠে হ্যাঁ, এবং কাকু মৃদু কণ্ঠে বলল, শোনো, এই রাস্তার ইতিহাস এমন যে তুমি যদি একবার যাই
ফিরে আসাটা সহজ নয়। কাকু তাদের বলল, বছর 30 আগে এই রাস্তার পাশে ছিল একটি ছোট গ্রাম। গ্রামে এক স্থানীয় জমিদার ছিলেন অত্যন্ত নির্দয়। সে নিজের ক্ষমতা হারাতে চাইত না এবং গ্রামবাসীকে শাসন করত কঠোরভাবে। একদিন জমিদারের হাতে ঘটে একটি দুর্ঘটনা। গ্রামের অর্ধশত লোক তার নিপীড়নের ভয়ে আত্মহত্যা করে। কাকু ফিসফিস করে বলল, যে আত্মারা মারা গেছে তারা রাস্তাটির প্রতি অভিশপ্ত হয়েছে। কেউ তাদের শান্ত করতে পারবে না। যারা রাতের বেলা আসে তারা তাদের রোষের মুখোমুখি হয়।